নমস্কার। গল্পের ঝুলিতে সকল শ্রোতা বন্ধুদের স্বাগত জানাই। আজ আপনাদের জন্য গল্পের ঝুলিতে রয়েছে মুন্সী প্রেমচন্দের লেখা বলিদান। গল্পটি ভালো লাগলে একটা লাইক এবং কমেন্ট করে জানানোর অনুরোধ রইল। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে আরও গল্প শোনার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। তাহলে চলুন শুনে নেওয়া যাক আজকের গল্প। মানুষের আর্থিক অবস্থার সবচেয়ে বেশি প্রভাব পড়ে তার নামের উপর। বেলাগাঁয়ের মংরু ঠাকুর যেদিন থেকে কনস্টেবল হয়েছেন সেদিন থেকে তার নাম হয়েছে মঙ্গল সিংহ। এখন কেউ ওকে মগরু বলতে সাহস করে না। কাল্লু গয়লা যেদিন থেকে থানার দারোগা সাহেবের সঙ্গে বন্ধুত্ব পাতিয়েছে আর গাঁয়ের মোড়ল হয়ে বসেছে সেদিন থেকে তার নাম কালিকাদিন হয়ে গেছে। এখন কেউ ওকে কাল্লু বললে ও চোখ কটমট করে তাকায়। ঠিক তেমনি হরকচন্দ্র কুর্মি এখন হরখু হয়ে গেছে। আজ থেকে ২০ বছর আগে ওর বাড়িতে চিনি তৈরি হতো, কয়েকখানা লাঙল দিয়ে চাষবাস হতো আর ব্যবসাও খুব ফলাও ছিল। কিন্তু বিদেশি চিনি এসে ওর সর্বনাশ করে দিয়েছে। আস্তে আস্তে কারখানা গেছে, জমি গেছে, খদ্দের গেছে, আর সেও গেছে। ৭০ বছরের বুড়ো যে একদিন তাকিয়া ঠেস দিয়ে পালঙ্কে বসে হুঁকো টানত, সে এখন মাথায় করে ঝুড়ি বয়ে নিয়ে সার ছিটিয়ে দিতে যায়। তবে ওর মুখে এক ধরনের গাম্ভীর্য, কথায় বার্তায় এক ধরনের অহংকার, চালচলনে এখনও এক রকমের দম্ভ রয়ে গেছে। এসবের উপর কালের প্রভাব পড়েনি। সুদিন মানুষের চরিত্রে চিরকালের জন্য তার ছাপ রেখে যায়। হরখুর হাতে এখন শুধু ৫ বিঘে জমি, শুধু ২টি বলদ, একটা লাঙলেই শুধু চাষ হয়। তবে নিজেদের মধ্যে কলহ বিবাদের সময় পঞ্চায়েতে ওর মতামতকে এখনও সমীহ করা হয়। সে যা বলে স্পষ্টাস্পষ্টি বলে, আর গায়ের নিরক্ষর লোকগুলো ওর সামনে মুখ খুলতে পারে না। হরখু জীবনে কোনোদিন ওষুধ খায়নি। আশ্বিন মাসে ম্যালেরিয়ার কবল থেকে কখনো রেহাই পেত না। তবে ৫-১০ দিনে সে ওষুধপত্র ছাড়াই চাঙ্গা হয়ে উঠত। এবছরও কার্তিক মাসে অসুখে পড়ল। ভালো তো হয়েই যাব, এ কথা ভেবে সে কোনো পরোয়া করেনি। কিন্তু এবারের জ্বরটা মৃত্যুর পরোয়ানা নিয়ে এসেছে। ১ সপ্তাহ যায়, ২ সপ্তাহ যায়, ১ মাস কেটে যায়, কিন্তু হরখু বিছানা ছেড়ে ওঠে না। এবারে ওর মনে হলো ওষুধের দরকার। ওর ছেলে গিরিধারী কখনো নিমের কাঠ খাওয়ায়, কখনো কুরচির ছালের রস, কখনো পুনর্নবার শেকড়, কিন্তু এসব ওষুধে কোনো কাজ হলো না। হরখুর বিশ্বাস হয়ে গেছে যে এবারে সংসার থেকে বিদায় নেওয়ার দিন এসে গেছে। একদিন মঙ্গল সিংহ ওকে দেখতে এলো। বেচারা ভাঙা খাটিয়ায় শুয়ে শুয়ে রাম নাম জপছে। মঙ্গল সিংহ বলে, দাদু, ওষুধ না খেলে ভালো হবেন না, কুইনিন কেন খাচ্ছেন না? হরখু উদাসীনভাবে বলে, বেশ, নিয়ে এসো। পরদিন কালিকাদিন এসে বলে, দাদু, ২-৪ দিন কিছু একটা ওষুধ খেয়ে নাও। এখন তোমার তো আর জোয়ান শরীর নেই যে ওষুধপত্র ছাড়াই ভালো হয়ে যাবে। হরখু তেমনই ক্ষীণ কণ্ঠে বলে, তাহলে নিয়ে এসো। কিন্তু রোগীকে দেখে আসা এক কথা, আর ওষুধ এনে তাকে দেওয়া আর এক কথা। প্রথম ব্যাপারটা হয় শিষ্টাচারে, আর শেষেরটা সত্যিকারের সমবেদনা থাকলে। না মঙ্গল সিংহ খোঁজ খবর নেয়, না কালিকাদিন, না আর কোনো তৃতীয় ব্যক্তি। হরখু দালানে খাটের উপর পড়ে থাকে। মঙ্গল সিংহকে দেখতে পেলে বলে, কি রে ভাই, ওষুধটা আনলি না? মঙ্গল সিংহ পাশ কাটিয়ে চলে যায়। কালিকাদিনকে দেখলে ওকেও এক প্রশ্ন করে, কিন্তু সেও নজর বাঁচিয়ে যায়। হয় হরখুর মনে এ কথাটা আসেই না যে ওষুধ পয়সা ছাড়া মিলে না,
কিংবা হয়তো সে পয়সাকে প্রাণের চেয়েও প্রিয় মনে করে, কিংবা সে হয়তো জীবন সম্বন্ধে হতাশ হয়ে পড়েছে। ওষুধের দামের কথা সে কখনো তোলে না, ওষুধও আসে না। ওর অবস্থা দিনে দিনে খারাপ হতে থাকে। শেষে 5 মাস ভুগে ঠিক হোলির দিনে সে দেহত্যাগ করে। গিরিধারী খুব ধুমধাম করে ওর মরদেহ শ্মশানে নিয়ে গেল। শ্রাদ্ধ শান্তি করল খুব জাঁক করে, কয়েকখানা গাঁয়ের বামুনকে নিমন্ত্রণ করে খাওয়ালো। বেলা গাঁয়ে হোলির উৎসব পালন করা হলো না। না উঠল আবির গুলাল, না বাজল খঞ্জনি, না বইল ভাঙের নদী। কিছু লোক মনে মনে হরখুকে গালাগালি দেয় এই বলে যে বুড়োটা মরতে আর দিন পেল না, 2-4 দিন বাদে না হয় মরত। তবে এতটা নির্লজ্জ কেউ নেই যে শোকের মধ্যে আনন্দ করবে। এ শহর নয়, যেখানে একজন আর একজনের ব্যাপারে শরিক হয় না, যেখানে প্রতিবেশীর কান্নাকাটির আওয়াজ কারো কানে এসে পৌঁছায় না। হরখুর জমিগুলোর ওপর গাঁয়ের লোকের নজর রয়েছে। 5-5 বিঘে জমি কুয়োর পাশে, সার গোবরে বোঝাই। আল দিয়ে ভরা ওই জমিতে 3-3টে ফসল হয়। হরখু মরতে না মরতে চারদিক থেকে জমিগুলোর ওপর হামলা হতে থাকে। গিরিধারী শ্রাদ্ধ শান্তি নিয়ে ব্যস্ত। ওদিকে গাঁয়ের মতলববাদ চাষিরা লালা ওঙ্কারনাথকে শান্তিতে থাকতে দিচ্ছে না। মোটা মোটা সেলামি দিচ্ছে। কয়েক বছরের খাজনা আগাম দিতেও কেউ কেউ রাজি, কেউ দ্বিগুণ সেলামি দিয়ে দস্তাবেজ লেখাতে উন্মুখ। কিন্তু ওঙ্কারনাথ সবাইকে এড়িয়ে যাচ্ছেন। ওর কথা, গিরিধারীর দাবি সবার আগে। সে যদি অন্যদের চেয়ে কমও সেলামি দেয়, তবু জমিগুলো ওকেই দেওয়া উচিত। যাই হোক, যখন শ্রাদ্ধ শান্তি সারা হলো আর চৈত্র মাসটা শেষ হয়ে এলো, তখন জমিদার মশাই গিরিধারীকে ডেকে জিজ্ঞেস করলেন, জমিগুলোর ব্যাপারে কি বলিস? গিরিধারী কেঁদে বলে, ওই জমিগুলোই তো ভরসা, চাষ না করে কি করব? ওঙ্কারনাথ বলে, না, চাষ তো করবি, জমি তোর, আমি তোকে ছাড়তে বলছি না। হরখু আজ 20 বছর ওই জমি চাষ করেছে, ওই জমির উপর তোর দাবি রয়েছে। তবে তুই তো দেখছিস আজকাল জমির দর কত বেড়ে গেছে। বিঘে পিছু 8 টাকা খাজনায় চাষ করতিস, এখন 10 টাকা পাচ্ছি। আর সেলামির 100 টাকা, সে তো আলাদা। তোকে খাতির করে আমি আগের খাজনাই রাখছি, তবে সেলামির টাকাটা তোকে দিতে হবে। হুজুর, আমার ঘরে তো এখন খাওয়াই জুটছে না, এতগুলো টাকা কোত্থেকে দেব? যা কিছু পুঁজিবাটা ছিল বাবার কাজে শেষ হয়ে গেছে। ফসল তো এখনও খামারে, তার উপর বাবার অসুখের জন্য ফসলটাও ভালো হয়নি। টাকা কোথা থেকে জোগাড় করব হুজুর? তা তো ঠিকই, তবে আমি কিন্তু এর চেয়ে বেশি ছাড়তে পারবো না। না হুজুর, অমন কথা বলবেন না, তাহলে আমি মারার আগেই মরে যাব। আপনি গুরুজন হয়ে যখন বলছেন, তখন আমি গরু বাছুর বেচে 50 টাকা জোগাতে পারি, এর চেয়ে বেশি সাহস নেই। ওঙ্কারনাথ রেগে গিয়ে বলেন, তুই বোধহয় ভাবছিস আমি এই টাকাগুলো নিয়ে আমার ঘরে জমিয়ে রাখি আর খোশ মেজাজে দিন কাটাই। আমার উপর দিয়ে যা যায় সে আমিই জানি। কোথাও অমুক চাঁদা দাও, কোথাও তমুক পুরস্কার দাও, এসবের চোটে নাকাল হয়ে যাচ্ছি। বড়দিনে 100 টাকা ভেট দিতে উড়ে যায়। যাকে ভেট দেব না সেই গাল ফোলাবে। যেসব জিনিসের জন্য ছেলেপুলেরা হাপ ইত্তেশ করে থাকে, সেসব জিনিস আনিয়ে ডালিতে সাজিয়ে তাদের পাঠাই। তার উপর কখনো কানুনগো আসছেন, কখনো তহসিলদার, কখনো ডেপুটি সাহেবের দলবল আসছেন। সবাই আমার অতিথি হন। এসব না যদি করি তাহলে সবাই দুষবে আর সবার চক্ষুশূল হয়ে পড়ব। তাদের খোরাক জোগাতে বছরে 1000-1200 তো মুদির খাতায় দিতে হয়। এসব কোথা থেকে আসে? ইচ্ছে হয় সব ছেড়ে ছুড়ে চলে যাই, কিন্তু ভগবান তো এই কাজের জন্য আমাকে সৃষ্টি করেছেন। একজনকে নির্যাতন করে তার কাছ থেকে টাকা আদায় করি, আর অন্যকে তা কাঁদতে কাঁদতে দিয়ে দিই। এই তো আমার কাজ।
তোকে এত ছাড় দিচ্ছি, কিন্তু তুই এতেও যদি খুশি না হোস তো সেই ঈশ্বরের ইচ্ছা। সেলামিতে একটা পয়সাও ছাড় হবে না। 1 সপ্তাহের মধ্যে টাকা দাখিল করলে জমি চাষ করতে পাবি, নইলে নয়। আমি অন্য কোনো ব্যবস্থা করে ফেলব। গিরিধারী মনের দুঃখে হতাশ হয়ে বাড়ি ফিরে আসে। 100 টাকার ব্যবস্থা করা ওর ক্ষমতার বাইরে। ভাবতে থাকে, বলদ দুটোও যদি বেচে দিই তাহলে জমি নিয়েই বা কী করব? বাড়ি বেচতে চাইলে এখানে নেবার লোকই বা কোথায়? তার উপর বাপ ঠাকুরদার নাম ডুববে। 4-5টা গাছ আছে, ওগুলো বেচলে 25 কি 30 টাকার বেশি পাওয়া যাবে না। ধার যে নেব, দেবে কে? এখনও বেনে দোকানের 50 টাকা বাকি পড়ে আছে, সে 1 পয়সাও দেবে না। ঘরে গয়নাও তো নেই, তাহলে তাই বেচতাম। অনেক কষ্টে একটা হাঁসুলি বানিয়েছিলাম, তাও বেনের ঘরে বাঁধা পড়ে আছে। 1 বছর হতে চলল, ছাড়াবার মতো অবস্থা হয়নি। গিরিধারী আর তার বউ সুভাগী দুজনেই এই দুশ্চিন্তায় পড়েছে, কিন্তু কোনো উপায় খুঁজে পাচ্ছে না। গিরিধারীর খাওয়া দাওয়া ভালো লাগে না, রাতে ঘুম হয় না। জমি হাতছাড়া হয়ে যাবার কথা মনে হলেই ওর বুকটা যন্ত্রণায় মোচড়াতে থাকে। হায়, যে জমি আমি বছরের পর বছর ধরে চাষ করেছি, যাকে সার দিয়ে পরিপাটি করেছি, যার আল বেঁধেছি, তার মজা লুটবে এখন আর একজন। ওই জমি গিরিধারী জীবনের অঙ্গ হয়ে গেছে। ও জমির প্রতিটি ইঞ্চি ওর রক্তে রাঙা, ওর প্রতিটি পরমাণু ওর ঘামে ভেজা। জমিগুলোর নাম ওর মুখস্থ, ঠিক যেমন তার 3 ছেলের নাম। কোনোটা 24, কোনোটা 22, কোনোটা খালপাড়ের, কোনোটা পুকুর পাড়ে। নামগুলো মনে পড়তেই জমিগুলোর ছবি ওর চোখের সামনে ভেসে ওঠে। ক্ষেতগুলোর কথা সে এমনভাবে বলে যেন ওরা জীবন্ত, যেন ওরা ওর ভালো মন্দের সাথী। ওর জীবনের সমস্ত আশা আকাঙ্ক্ষা, সমস্ত কল্পনা, মনের সব মাধুরী, সমস্ত আকাশ কুসুম সব কিছুই এই জমিগুলোকে ঘিরে। এদের ছেড়ে বেঁচে থাকার কল্পনাই সে করতে পারে না। সেগুলোই এখন ওর হাতছাড়া হয়ে যাচ্ছে। সে ঘাবড়ে গিয়ে বাড়ি থেকে বেরিয়ে পড়ে। ঘন্টার পর ঘন্টা জমিগুলোর আলের উপর বসে বসে কাঁদে, যেন ওদের কাছ থেকে বিদায় নিচ্ছে। এভাবে 1 সপ্তাহ কেটে গেল। গিরিধারী টাকার জোগাড় করে উঠতে পারল না। 8ম দিনে এসে শোনে যে কালিকা দিন 100 টাকা সেলামি দিয়ে, বিঘে পিছু 10 টাকা খাজনা দিয়ে জমিগুলো নিয়ে নিয়েছে। গিরিধারী একটা দীর্ঘশ্বাস ফেলে। পর মুহূর্তে সে তার বাবার নাম করে হু হু করে কাঁদতে থাকে। বাড়িতে সেদিন উনুন জ্বলে না। মনে হয় যেন হরখু আজই মারা গেছে। তবে সৌভাগী এমনি এমনি চুপচাপ বসে থাকার পাত্রী নয়। সে রাগে গজগজ করতে করতে কালিকা দিনের বাড়ি চড়াও হয়ে ওর বউটাকে খুব একচোট কাটুকাটব্য করে। কালকের বেনে আজকের শেঠ জমি চাষ করতে যাচ্ছেন, দেখব কে আমার জমিতে লাঙল নিয়ে যায়। আমার রক্ত আর তার রক্ত একাকার করে ফেলব। পাড়াপড়শিরা ওর পক্ষ নিল, বলে সবই তো তার আছে, নিজেদের মধ্যে এভাবে দর হাঁকাহাঁকি করা ঠিক নয়। নারায়ণ ধন দিয়েছেন, তাই বলে কি গরিবদের পায়ে পিষবে? সুভাগী ভাবে আমার জিত হয়েছে, ওর মনটা জুড়োয়। কিন্তু যে বাতাস জলে ঢেউ তোলে সে বাতাসই আবার গাছকে শেকড় শুদ্ধ উপড়ে ফেলে। সুভাগী প্রতিবেশীদের বৈঠকে তার দুঃখের কাহিনী শোনায়, আর কালিকা দিনের বউয়ের সঙ্গে খিটিমিটি করে। ওদিকে গিরিধারী তার ঘরের দরজায় বসে বসে ভাবে, এবারে আমার অবস্থা কি হবে? এ জীবনটা কাটবে কেমন করে? ছেলেগুলো কার দরজায় যাবে? জন্মজুরি খাটার কথা মনে হলেই ওর বুকটা হু হু করে ওঠে। এতদিন স্বাধীনভাবে সম্মান নিয়ে সুখভোগ করার পর আর জন্মজুরের মতো গোলামি করার চাইতে মরে যাওয়া ভালো মনে হয়।
এতদিন গিরিধারী গৃহস্থ ছিল, গাঁয়ের ভালো লোকদের মধ্যে ও একজন বলে গণ্য হতো। গাঁয়ের ব্যাপারে ওর কথা বলার অধিকার ছিল। ওর ঘরে সম্পদ না থাকলেও সম্মান ছিল। নাপিত, ছুতোর, কুমোর, পুরুত, ভাট, চৌকিদার এরা সবাই ওর মুখ চেয়ে থাকত। সে মর্যাদা এখন কোথায়? এখন কে ওকে পয়সা দেবে? কে ওর দুয়ারে আসবে? এখন কারোর সঙ্গে একাশনে বসবার, কারোর কথায় কথা বলবার অধিকার আর তার রইল না। পেটের দায়ে এখন ওকে অন্যের গোলামি করতে হবে। এক প্রহর রাত থাকতে উঠে কে এখন বলদগুলোকে ঘাস বিচালি খাওয়াবে? সেসব দিন এখন কোথায়, যখন গান গেয়ে সে লাঙল চালাতো। মাথার ঘাম পায়ে পড়তো বটে, তবুও একটু ক্লান্তি আসতো না। ঢেউ খেলে যাওয়া জমিগুলো দেখে তার আনন্দের সীমা থাকতো না। খামারে স্তূপাকার ফসল সামনে রেখে নিজেকে সে রাজা ভাবত। ঝুড়ি ভরে ভরে ফসল আর কে আনবে? এখন জমি কই, গোলা কই? এসব কথা ভাবতে ভাবতে গিরিধারীর চোখ দিয়ে জলের ধারা নেমে আসে। গাঁয়ের 2-4 ভদ্রলোক যারা কালিকা দিনের ওপর চটা, মাঝে মাঝেই গিরিধারীকে সান্ত্বনা দিতে আসে, কিন্তু সে ওদের সঙ্গেও মন খুলে কথা বলে না। মনে হয় সে সবার চোখেই হেয় হয়ে গেছে। যদি কেউ বলে, তুমি শ্রাদ্ধ শান্তিতে শুধু শুধু অতগুলো টাকা উড়িয়ে দিয়েছ, শুনে ওর খুব দুঃখ হয়। তার ওই কাজের জন্য বিন্দুমাত্র সে অনুশোচনা করে না। ভাবে, আমার ভাগ্যে যা লেখা আছে তাই হবে, তবে পিতৃঋণ থেকে তো মুক্ত হয়েছি। বাবা বেঁচে থাকতে আমাদের 4 বেলা খাইয়ে তবে খেয়েছেন। এখন মরবার পর উনি পিণ্ড জলের জন্য হা হুতাশ করবেন? এমনি করে 3 মাস কেটে যায়। আষাঢ় এসে পড়ে। আকাশ মেঘে ছেয়ে যায়। বৃষ্টি হয়। কিষানেরা হাল লাঙল ঠিকঠাক করতে শুরু করে। ছুতোররা লাঙল সারাতে শুরু করে। গিরিধারী পাগলের মতো একবার ঘরে ঢোকে, আবার বাইরে আসে। তার লাঙলগুলোকে বের করে দেখে। এটার মুঠো ভেঙে গেছে, ওটার ফালটা ঢিলে হয়ে গেছে, জোয়ালে খুঁটি নেই। দেখতে দেখতে সে কিছুক্ষণের জন্য নিজেকে ভুলে যায়। ছুটতে ছুটতে ছুতোরের বাড়ি গিয়ে বলে, রজ্জু, আমার লাঙলটাও খারাপ হয়ে গেছে, দাও সারিয়ে দাও। রজ্জু ওর দিকে করুণা দৃষ্টিতে তাকায়, তারপর নিজের কাজ করতে থাকে। গিরিধারীর হুঁশ হয়, যেন ঘুম ভেঙে চমকে ওঠে। আত্মগ্লানিতে মাথা হেঁট হয়, চোখে জল আসে। চুপচাপ সে বাড়ি চলে আসে। গায়ে চারদিকে হৈ হৈ পড়ে গেছে। কেউ পাটের বীজ খুঁজে বেড়াচ্ছে, কেউ জমিদারের গোলা থেকে ধানের বীজ নিতে আসছে। কোথাও শলা পরামর্শ হচ্ছে কোন জমিতে কি লাগানো উচিত। কোথাও আলোচনা হচ্ছে জল খুব বেশি হয়ে গেছে, 2-4 দিন অপেক্ষা করে বীজ বোনা উচিত। গিরিধারী এসব কথা শোনে আর ডাঙায় তোলা মাছের মতো ছটফট করে। একদিন সন্ধ্যার সময় গিরিধারী দাঁড়িয়ে দাঁড়িয়ে তার বলদ দুটোর গা চুলকে দিচ্ছে, এমন সময় মঙ্গল সিংহ আসে। এ কথা সে কথা বলে, তারপর বলে, বলদ দুটোকে কদিন আর ঘরে বেঁধে খাওয়াবে? বেচে দাও না কেন? গিরিধারী মলিন মুখে বলে, হ্যাঁ, কোনো খদ্দের পেলে বেচে দেব। এক খদ্দের তো আমি নিজেই, আমাকেই বেচে দাও না। গিরিধারী কোনো উত্তর দিতে না দিতেই তুলসী বেনে আসে, গর্জন করে বলে, গিরিধারী, তুমি আমার টাকাটা দেবে কি দেবে না বলো? 3 মাস ধরে টালবাহানা করে আসছো, এখন কোন চাষবাস করছো যে তোমার ফসলের আশায় বসে থাকবো? গিরিধারী বিনীতভাবে বলে, সাহু ভাই, যেমন করে এতগুলো দিন সবুর করেছ, তেমনি করে আজকের দিনটাও সবুর করো, কাল তোমার প্রতিটি পাই চুকিয়ে দেব। মঙ্গল আর তুলসী ঠাড়ে ঠোড়ে কথা বলে। তুলসী গজগজ করতে করতে চলে যায়। তখন গিরিধারী মঙ্গল সিংহকে বলে, তুমি বলদ দুটোকে নিয়ে যাও, তাহলে বাড়ির গরু বাড়িতেই থেকে যাবে।
মাঝে মধ্যে গিয়ে চোখের দেখা দেখে আসব। আমার তো এমন কোনো তাড়া নেই, আগে বাড়িতে শলা পরামর্শ করি। আমাকে তুলসীর টাকাটা দিতে হবে, নইলে খাওয়াবার ভুসি তো ঘরেই আছে। লোকটা বড় পাজি, আবার নালিশ টালিশ না করে বসে। সরল হৃদয় গিরিধারী হুমকিতে কাবু হয়। বিচক্ষণ মঙ্গল সিংহের সস্তায় সওদা করার এক মওকা মেলে। ৮০ টাকা বলদের জোড়া ৬০ টাকায় সাব্যস্ত হয়। গিরিধারী জানি না কোন আশা নিয়ে বলদ দুটোকে এতদিন ঘরে বেঁধে খাইয়েছে। আজ তার আশার সেই কাল্পনিক সুতোটুকুও ছিঁড়ে যায়। মঙ্গল সিংহ গিরিধারীর খাটে বসে টাকা গোনে, আর ওদিকে গিরিধারী বলদ দুটোর কাছে বসে বিষণ্ণ নেত্রে ওদের মুখের দিকে তাকিয়ে থাকে। আহা, এরা আমার জমি রোজগেরের সাথী, আমার জীবনের আধার, আমার অন্নদাতা, আমার মান মর্যাদার রক্ষক। এক প্রহর রাত থাকতে উঠে এদের জন্য খড় কাটতাম। নিজের খাবারের চাইতে এদের খোলভুসির ভাবনা চিন্তা বেশি করতাম। বাড়ির সবাই এদের জন্য সবুজ সবুজ ঘাস তুলে আনতো। এরা আমার আশার দুটি নয়ন, আকাঙ্ক্ষার দুটি নয়নমণি, আমার সুদিনের দুটি স্মৃতিচিহ্ন, আমার দুটি বাহু। আজ আমার কাছ থেকে বিদায় নিয়ে যাচ্ছে। মঙ্গল সিংহ যখন টাকাগুলো গুনে রেখে বলদ দুটিকে নিয়ে রওনা হলো, গিরিধারী তখন ওদের কাঁধে মাথা রেখে ডুকরে কেঁদে উঠল। মেয়ে যেমন বাপের বাড়ি থেকে যাবার সময় মা বাবার পা ছাড়ে না, তেমনি গিরিধারীও বলদ দুটোকে ছাড়ে না। সুভাগীও দালানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদে। ওদের ছোট্ট ছেলেটা মঙ্গল সিংহকে একটা বাঁশের কঞ্চি দিয়ে মারতে থাকে। রাতেই গিরিধারী কিছু খায় না, খাটিয়াতেই চুপচাপ পড়ে থাকে। সকালে সুভাগী কলকে সাজিয়ে নিয়ে গিয়ে দেখে সে খাটিয়ায় নেই। ভাবে হয়তো কোথাও গেছে, কিন্তু যখন বেলা ২-৩ ঘন্টা গড়িয়ে যায় অথচ গিরিধারী ফিরে আসে না, তখন সে কান্নাকাটি জুড়ে দেয়। গায়ের লোকজন জড়ো হয়ে যায়, চারদিকে খোঁজাখুঁজি শুরু হয়, কিন্তু গিরিধারীকে কোথাও খুঁজে পাওয়া যায় না। সন্ধে হয়ে গেছে, অন্ধকারে চারদিক ছেয়ে গেছে। সুভাগী প্রদীপ জ্বালিয়ে এনে গিরিধারীর বিছানার শিয়রে রাখে, তারপর বসে বসে দরজার দিকে তাকিয়ে থাকে। হঠাৎ ও পায়ের শব্দ শুনতে পায়। সুভাগীর বুকটা ধড়াস করে ওঠে। এক ছুটে বাইরে এসে এদিকে ওদিকে তাকাতে থাকে। দেখে গিরিধারী বলদের নাদার পাশে মাথা হেঁট করে দাঁড়িয়ে। সুভাগী বলে ওঠে, ঘরে এসো, ওখানে দাঁড়িয়ে কি করছো? আর সারাটা দিন কোথায় ছিলে? বলতে বলতে সে গিরিধারীর দিকে এগিয়ে যায়। গিরিধারী কোনো কথা বলে না, পিছু হটতে থাকে। তারপর খানিকটা গিয়ে মিলিয়ে যায়। সুভাগী চেঁচিয়ে ওঠে, জ্ঞান হারিয়ে পড়ে যায়। পরদিন কালিকাদিন লাঙল নিয়ে জমিতে যায়। তখনও কিছুটা অন্ধকার। বলদ দুটোকে লাঙলে জুড়তে যাচ্ছে, এমন সময় হঠাৎ সে দেখে গিরিধারী ক্ষেতের আলে দাঁড়িয়ে আছে। সেই ফতুয়া গায়ে, সেই পাগড়ি, সেই লাঠি। কালিকাদিন বলে, আরে গিরিধারী, ব্যাটার ছেলে, তুমি এখানে দাঁড়িয়ে রয়েছ, আর ওদিকে বেচারি সুভাগী খুঁজে খুঁজে হয়রান। কোথা থেকে আসছো? বলতে বলতে বলদ দুটোকে রেখে সে গিরিধারীর দিকে এগোয়। গিরিধারী পিছু হটতে থাকে। পেছোতে পেছোতে পিছনের কুয়োটাতে লাফিয়ে পড়ে। কালিকাদিন চিৎকার করে ওঠে। হাল বলদ সব ওখানেই ফেলে রেখে পালায়। সারা গায়ে হৈ হৈ শুরু হয়। লোকেরা নানা রকমের জল্পনা কল্পনা করতে থাকে। গিরিধারী জমিতে যাবার আর সাহস হয় না কালিকাদিনের। গিরিধারী উধাও হয়েছে আজ ৬ মাস। ওর বড় ছেলেটা এখন একটা ইটের ভাটায় কাজ করে। মাসে ২০ টাকা ঘরে আসে। এখনও শার্ট আর বুট জুতো পরে। বাড়িতে দুবেলা তরকারি রান্না হয়, জবের বদলে গম খাওয়া হয়। কিন্তু গ্রামে ওর কোনো খাতির নেই, ও এখন মজুর। সুভাগী এখন অন্য গায়ে ঢুকে পড়া কুকুরের মতো কুঁকড়ে থাকে। সে এখন পঞ্চায়েতে আসে না, সে এখন মজুরের মা।
কালিকাদিন গিরিধারী জমি ছেড়ে দিয়েছে, কারণ গিরিধারী এখনও তার জমির চারপাশে ঘুরঘুর করে। অন্ধকার হওয়া মাত্রই আলে এসে বসে, আর মাঝে মাঝে রাতের বেলা ওদিক থেকে ওর কান্নার আওয়াজ শোনা যায়। সে কাউকে কিছু বলে না, কাউকে জ্বালাতন করে না। সে শুধু তার জমিগুলোকে দেখেই সন্তুষ্ট থাকে। সাঁঝের বাতি জ্বলবার পর ওদিককার রাস্তা দিয়ে হাঁটা চলা বন্ধ হয়ে যায়। লালা ওঙ্কারনাথের খুব ইচ্ছে যে জমিগুলো কেউ নেয়, কিন্তু গাঁয়ের লোকেরা এখনও ও জমির নাম মুখে আনতেও ভয় পায়। শেষ হলো আমাদের আজকের গল্প। গল্প পাঠে এবং বিভিন্ন চরিত্রে আমি তৃষিতা। গল্পটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দেবেন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে আরও গল্প শোনার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। খুব তাড়াতাড়ি নতুন একটি গল্প নিয়ে ফিরে আসব। সকলে ভালো থাকুন, শুনতে থাকুন গল্পের ঝুলি।